11টা 11টা আছে। আচ্ছা 2-8 আর 10 আর আউটার মোস্ট সেলে একটা আছে। হ্যাঁ 2-8 মানে অক্টেট কমপ্লিট হয়ে গেল। আর নিয়ম কি জানো তো? ইলেকট্রন গুলো কিরম ভাবে ঢোকে মনে করো, আউটার মোস্ট সেলে ইলেকট্রন গুলো কিরম করে ঢোকে মনে করো, বাসে উঠেছো, বাসে উঠে কোথায় প্রথমে যাবে বলো তো? ফাঁকা বাস, তুমি উঠলে কোন জায়গায় বসবে বলো তো? হ্যাঁ উইন্ডো সিটে, একদম প্রথম জানলার দিকে বসবে, তারপর সেকেন্ড জানলায় বসবে। ঠিক ইলেকট্রন গুলো সেইরকম ভাবেই হয়। হ্যাঁ যে ফাঁকা পাবে না এখন প্রথমে সেখানে ঢুকে যাবে। অবশ্য তুমি আরেকটু পড়ো তখন বুঝে যাবে। না এটা পড়া চ্যাপ্টার অলরেডি দাদু, এটা রিভাইজ করছি আমি। হ্যাঁ ঠিক আছে, পড়ো, তবু আস্তে আস্তে তোমার এটা হয়ে যাবে। যেদিন আমার শ্বশুরমশাই উপরে এসে দেখেন টুকুর ফিজিক্স অথবা কেমিস্ট্রি পড়ছে, সেদিন উনি খুব খুশি হয়ে যান। আজকে তেমনই একটা খুশির দিন। কিন্তু যদি কখনো উপরে এসে দেখেন যে টুপুর পড়ছে বায়োলজি, ইংরেজি, আইপি অথবা অন্টারপ্রেনারশিপ, তখন ওনার একটু মাথাটা গরম হয়ে যায়। ওগুলো নাকি সাবজেক্টই নয়, সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি আর ফিজিক্স। যদি অঙ্ক নিত তাহলে অঙ্কটা সাবজেক্ট, টুকুর তো ম্যাথস নেয়নি, কাজেই বায়োলজিটা কোনো সাবজেক্ট নয়। তাই যে আজকে নাতনি তার পছন্দের বিষয় পড়ছে, তাই তিনি খুব এক্সাইটেড। তো এই ভদ্রলোকের ছেলে বুম্বাদা, সে কিনা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হয়েছিল কেমিস্ট্রি অনার্স নিয়ে। 1 বছর পরে তার মনে হয়েছে না, কেমিস্ট্রি অনার্স নিলে ঠিক ফাঁকিবাজি করা যাবে না, আড্ডা মারা যাবে না, জীবনের অন্যান্য শখগুলো পূরণ করা যাবে না। সেই চুপচাপ 1টা বছর পড়ে নিয়ে পরের বছর সে নিজেই ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়ে গেছিল। তখন বাড়ির অবস্থা কি হয়েছিল ভাবতে পারছেন? আর আমার সাবজেক্ট তো দুটো তো কোনো সাবজেক্টই নয়। আমার শাশুড়ি মা বলতেন, এই চুপ কর তো, বুড়োর কথা একদম শুনবি না, এক কান দিয়ে ঢুকে আর কান দিয়ে বার করে দিবি। এখন এমনি আমার শ্বশুরমশাই মানুষটা ভালো, কিন্তু ওই মাঝে মাঝে একটু ছেলে মানুষই করে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। এখন ব্যর্থ মনোরথে এরা প্রত্যেকেই ফেরত যাচ্ছে। আমি কালকে এদের খাবারটা কিনে আনতে পারিনি। এই যে উপরে এরা ঝাঁকে ঝাঁকে আসছে, এরকম করে খুঁটে খুঁটে দেখছে। খাবার এখনো নেই তা নয়, কিন্তু আছে, কিন্তু ওদের নাগালের বাইরে, হতে পারছে না ওরা। তার ফলে আজকে আর কিছু করি না করে নিজেরা খাই না খাই, এদের জন্য জিনিসটাকে আনতেই হবে কিনে। যদি নিজেরা খাই না খাই কথাটা একেবারেই বাজে কথা, নিজেদের খাবার ব্যবস্থা হয়ে গেছে। এই যে দেখুন আর একজন এলো, এই যে সারাক্ষণই এরা আসছে, যে ওই বাজারের ওখানটা দেখুন। তো খারাপ লাগছে দেখে না, খাবার জন্য আসছে অথচ পাচ্ছে না। তবে ওইখান থেকে না ওটা সরিয়ে দিতে হবে। পিটুনিয়া গাছগুলোর অবস্থা খুবই খারাপ করে দিচ্ছে আর কি। যাই হোক, আমার ওই একটু জ্বর মতো এসছে। ওই যেটা আমার শাশুড়িমা বলতেন, নভেম্বর আর ফেব্রুয়ারি মাস খুব ভয়ঙ্কর মাস। বাচ্চাদের জন্যই বলতেন যে এই সময়টায় বাচ্চাদের খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু বুড়ো বাচ্চা মানে ধেড়ে বাচ্চাও আর কি একবারে ফেব্রুয়ারির শুরুতেই আমাকে এমন কাজ করে দিল। তো কাজ অ্যাকচুয়ালি হ্যাঁ করেছে, পুরোপুরি না করতে পারলেও চেষ্টা সে 16 আনাই করছে আর কি কাজ করে দেওয়ার। কিন্তু আমি ঝাড়া দিয়ে দিয়ে উঠছি, কারণ ওই পুরোপুরি শুয়ে থাকতে ওই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগে আর কি। যাই হোক, ঠিক আছে। এখন একটা সমস্যা আমার যেটা খুব বেশি হচ্ছে, সেটা হচ্ছে আমার মুখের ভেতরে ঘা হয়েছে। মানে এদিকের গালের ভেতরে জ্বরের, আমার এটা অনেক অনেক বছর পর হলো। আমার জ্বরের ভেতরে ভেতরে এরকম ঘুষঘুষে জ্বর হলে আমার এটা হয়। তারপর ওষুধ খেলে আবার ওই 3-4 দিনের মধ্যে আমার সেরেও যায়। তো ঠিক আছে, এটা আগেও হয়েছে, এক্সপিরিয়েন্স করেছি, সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই। একটু অস্বস্তি হচ্ছে, খাবার দাবার খেতে গেলে জ্বালা করছে, মাঝে মাঝে একটু হালকা করে জিভ দিয়ে ঘষাও লেগে যাচ্ছে, কামড়ও লেগে যাচ্ছে, সেটা একটা ব্যাপার। তো যাই হোক, মা বলে দিয়েছে 12টার মধ্যে জানা টানা প্রকাণ্ড প্রতি চান করে নিস। তো চান করার আগে এখন আমার চানের আগের কাজ হচ্ছে বারান্দাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা। ওই পাখির যে জলটা, সেটা খুবই খারাপ হয়ে গেছে, সেই জলটাকে ক্লিন করে দেওয়া। তারপরে বারান্দায় আজকে গাছে জল দিতে হবে, এটা ধুতেও হবে, সেগুলো একটু করে নেওয়া। এবং তারপর ঘরটোরের কাজে হাত দেওয়া। কালকে এই যেগুলো কিছুই করিনি, এই ঘরটা খুবই খারাপ হয়ে রয়েছে, এই ঘরটাও খুব খারাপ হয়ে রয়েছে, আর খাবার টেবিলটাই 3টে। কালকে শরীর খারাপ লাগছিল, সব কিছু হাতে দিইনি, আজকে করে নেবো। করে নিয়ে আমি এদের খাবারটাকে আনতে যাবো, নাকি আগে খাবারটা এনেই তারপরে ঘরের কাছে হাত দেবো, সেটাই ভাবছি। আজকে ফিরে যাচ্ছে, দিনে দিনেই তো এদের খাবার দাবার দেওয়ার কথা। আজকে আমাদের ঠাকুর উঠে গেছে, 2.5 দিন হয়ে গেছে, তাই জন্য বিছানাটার অবস্থা দেখুন একবার, স্তূপ। শ্বশুরমশার কথা বলছিলাম তো, প্রসঙ্গটি শেষ করি। আমার শ্বশুরমশাই কিন্তু লেখাপড়ায় খুব ভালো ছিলেন, জানেন তো। কিন্তু কি ওই আর কি, আমার দাদা শ্বশুর মানে শ্বশুরমশার বাবা, তিনি অত্যন্ত উচ্চ পদে চাকরি করতেন। হ্যাঁ, মৎস্য দপ্তরে আর কি, মানে মিন দপ্তরে যেটাকে বলে। কিন্তু ওই আর কি, খুব যে একটা মানে বৈষয়িক মানুষ ছিলেন না তা বলা যায় না। তবে ঠকেছেন জীবনে প্রচুর, মানুষ মাথায় টুপি পরে দিয়ে বেরিয়ে গেছে। আর আমার শ্বশুরমশাই ছিলেন তাদের অনেকগুলি সন্তানের মধ্যে সব থেকে বড়। সংসারের জোয়ালটা স্বেচ্ছায় ঘাড়ে নিয়েছিলেন,
এবং যার ফলে সেটা থেকে মানে কোনোদিনই মানে নিজের দায় দায়িত্ব থেকে কিন্তু খুব একটা নিজে পিছু পা হননি, সবটুকু করেছেন। আমার শাশুড়ি মাও খুব সঙ্গ দিতেন তাকে এইসব ব্যাপারে, মানে দায় দায়িত্ব করো, হ্যাঁ করবো। তার মানে বাড়ির বড় বউ ভদ্রমহিলা খুব সাফার করেছেন জানেন তো, কারণ একটা পরিবারের সবাই যে খুব একটা ভালো হয় এমন তো নয়, কিন্তু যাই হোক ঠিক আছে। এখন কথাটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ওই একটা দুর্বলতা, সেটা হচ্ছে তার মানে দুর্বলতা বলবো না, মানে এটা দুঃখ মস্ত বড়, তার সন্তানদের মধ্যে কেউ ডাক্তার হলো না। তার দুটি সন্তানই লেখাপড়ায় ভালো, কিন্তু তারা কেউ ডাক্তার হলো না, এটা একটা মস্ত বড় দুঃখ। টুপুরকে নিয়ে খুব আশা ছিল যে টুপুর হয়তো ডাক্তার হতে পারে, কিন্তু টুপুরেরও সে আর খুব একটা ইচ্ছা টিচ্ছা মনে হচ্ছে না আছে। তারপরে তিনি ইদানিং বলতে শুরু করেছেন বংশে অভিশাপ আছে, বুঝলি তো, কেউ ডাক্তার হয় না। এমনিতে ভদ্রলোকের অন্য দুঃখও আছে যে তার পছন্দের সাবজেক্ট নিয়েও তার ছেলে মেয়ে স্ত্রী বৌমা কেউ পড়েনি। তার স্ত্রীর সাবজেক্ট হচ্ছে ইতিহাস, ছেলে ইংরেজি সাহিত্য, মেয়ে ইংরেজি ভাষাতত্ত্ব, হ্যাঁ, আর বৌমা তো বাংলা আর রবীন্দ্রসঙ্গীত। এই একটা দুঃখ আমার শ্বশুরমশাই কিন্তু ভেতরে ভেতরে আছেই। কিন্তু কি আর করা যাবে, একটা মানুষের জীবন কখনোই পরিপূর্ণ হতে পারে না, বা সব দিক থেকে একদম মানে তিনি যেমন চান তেমনও হতে পারে না, তাই না? তো এটাকে তিনি মেনে নিয়েছেন এবং সর্বসাকুল্যে এই মুহূর্তে উনি কিন্তু খুব একটা খারাপ নেই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বারান্দার কাজটা হয়ে গেল, এবার স্নানে যাব, তারপর অন্যান্য কাজ করব। আমি লাঞ্চ করে তারপর পাখিদের খাবার আনতে যাব। তার আগে আমি এই গন্ধবাদনটাকে একটু ডিঙিয়ে ফেলি। আর আমাদের বাড়িতে এখন প্রচুর পরিমাণে পায়রার আগমন শুরু হয়েছে, আমি খুবই খুশি এটাতে। আলপনা দিয়ে চাল দিয়ে দিয়ে এখন তারা বেশ মানে এই জায়গাটা পরিচিত হয়ে গেছে। এখন আলপনা দিয়ে উপরে হয়েছে, দেখুন বাইরে। অনেকে আমাকে পায়রা সম্পর্কে সাবধান করছেন, আমি আপনাদের সাবধান বাণীকে একেবারে শিরোধার্য করেই বলছি, আমরা ওদের ছাদে খেতে দিচ্ছি, মানে যেখানে আমাদের মানে রাতে শোয়া টোয়া ওইসব গল্পগুলো নেই সেরকম জায়গাতে, কাজেই আশা করছি সমস্যা হবে না। আর ওটা ইতিমধ্যেই সন্ধানটা পেয়ে গেছে ওরা। তো যাই হোক, ঠিক আছে, আপাতত আমি এই পর্বতটা ডিঙিয়ে নিই। খিদে নেই আসলে একদম, খেয়ে একটু হাঁটতে হবে, হাঁটাটা উচিত অন্তত, সেই জন্যই খেয়ে একবারে সুভাষপল্লী বাজার থেকে হেঁটে হেঁটে জিনিসটা নিয়ে আসবো। গন্ধমাদন ডিঙিয়ে ফেলেছি, মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি, এরপরে আমি নিচে খাবো, খেয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে সুভাষপল্লী বাজারে যাবো। তারপর আর যাওয়া হলো না, শরীর ভীষণ খারাপ হয়ে গেছিল। তারপর শুয়ে পড়েছি, শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলায় উঠে মনে হলো যে এটা রাহেল আমাকে গিফট করেছিল। ওরা দুবাই গিয়েছিল, তখন প্রথম দিনই মানে যেদিন এয়ারপোর্ট থেকে নিয়ে আমাদের হাওড়া অবধি পৌঁছে দিল, সেদিনই এই গিফটটা আমাকে করেছিল। এছাড়াও আমি দীঘা থেকে আর একটা ফ্রিজ ব্ল্যাঙ্কেট কিনেছি, সেটাও আজকে ভাবছি এখানে লাগিয়ে দিই। আজকে লাস্ট ব্যাগটাকে খোলা হলো, কাঁধে একটা আমাদের গোলাপি রঙের ব্যাগ ছিল, সেইটাকে কিন্তু খোলা হয়নি, ওর মধ্যেই এগুলো ছিল, তা সেটাকে নিয়ে এখানে লাগিয়ে দিলাম। এই মুহূর্তে যে আমার কি শরীর খারাপ করছিল সে আর আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপর মানে আমি ভাবতে পারছিলাম না যে কি করে ব্লগটাকে কমপ্লিট করব। তারপরে বোমবাদা বললো যে তেমন যদি হয় ব্লগ করো না, শুয়ে থাকো আজকের দিনটা। তারপর আমি মনে করলাম যে না, পাখিগুলোকে খেতে দিতে হবে, মানে একদমই হবে, সুতরাং আমাকে ওই পাখির খাবার কেনার জন্য বেরোতেই হবে। তো এই সময়টাতে আমার শরীর খারাপের কথা শুনে আমার শ্বশুরমশাই উপরে এসছেন দেখতে, এবং উনি আমাকে ওই একটা ওষুধ দিলেন, হোমিওপ্যাথি ওষুধ। তো তারপরে যাই হোক, বেশ অনেকক্ষণ পরে কিন্তু আমি আবার বেরোতে পারলাম। আলপনা দিয়ে আমাকে ওই চা দিল, তারপরে আবার দ্বিতীয় রাউন্ডে আবার একবার একটু চা দিল। সব মিলিয়ে মিশিয়ে আমার পরিবার আমার জন্য এত চিন্তিত এবং তারা আমার জন্য এত কিছু করে, এটার জন্য সত্যিই আমি কিন্তু ব্লেসড। আমি ভগবানের কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ যে এত ভালো একটা পরিবার আমাকে দিয়েছেন। তো যাই হোক, এখন সব মিলিয়ে মিশিয়ে একটু চাঙ্গা হয়েছি, শ্বশুরমশাইয়ের ওষুধ খেয়েছি, প্লাস প্যারাসিটামলও খেয়েছি। কিন্তু দুপুরের পর থেকে না প্যারাসিটামল খেয়েও আমার কিন্তু মানে অসুবিধাটা মিটছিল না। তো এখন একটুখানি তাও যাই হোক শরীরটা ঠিক আছে, সেই জন্য বেরোচ্ছি। তো বেরোতে গিয়ে একটা অসম্ভব সুন্দর দৃশ্য আজকে আমি আমার ক্যামেরায় বাই চান্স ধরে ফেলেছি। কোনো কোনো হয় যে আমি মুখে বলি যে আমার সাথে আজকে এটা হয়েছে, কিন্তু আজকের জিনিসটা কিন্তু আজকে ক্যামেরায় ধরা পড়েছে। এই সময়টাতে এই জায়গাটাতে দেখুন, 3টে ছেলে, এরা নেশাতুর ছেলে,
এরা একটা ওই বোতলের মধ্যে নেশার জিনিসপত্র ভরছে। বুঝতেই পারছেন, অভিজ্ঞ চোখ যাতে তারা বুঝতেই পারছেন এই সময়টাতে আলপনাদি এদের জন্য খাবার নিয়ে এই সময়টাতে আলপনাদি ওদেরকে কিন্তু ডাকছে। বাকি 2 মেম্বার চলে গেছে। আমি দূর থেকে আসছি, ছেলেগুলো এরকম কাণ্ড করছে দেখে এখানেই বসে আছে, কিছুতেই সে যাবে না। আমি বারবার বলছি, বাবা আমার দরকার নেই, তুই এবার যা, খেতে দিয়েছে ও, কিছুতেই আমাকে ছেড়ে যাবে না। আমাকে তো গার্ড করতে হবে না, তুই যা, খেতে দিস, যা যা যা, তুমি এদিকে, আমাকে তো গার্ড করতে হবে না, আমি ভয় পাচ্ছি না, তুই যা না বাবা, যা ওদিকে যা। খেতে দিয়েছে, যা, আমি ভয় পাচ্ছি না, তুই যা যা যা, যা না রে বাবা, আমি একটুও ভয় পাচ্ছি না, আমার গার্ড করতে হবে না। আমি ভয় পাচ্ছি না, হয়েছে, আর আমাকে পাহারা দিতে হবে না, তুই যা 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 বাবা, যা যা বাবা, যা খেতে দিস, যা, টাটা। ওই 3টে ছেলে একটু বিপজ্জনক ছিল, এটা ঠিকই। দেখেছেন বন্ধুরা, এদের থেকে ভালো বন্ধু আর কেউ নয়। এই যে যতক্ষণ পর্যন্ত মাকে আমি মিলিয়ে না যাব, ও কিন্তু পেছন থেকে ওরকম ভাবেই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখবে। এদিকে আলপনাদি খেতে দিয়ে হাঁক ডাক করছিল। তারপর যাই হোক, পরে আমি রাস্তায় চলতে চলতেই আবার শ্বশুরমশাইকে ফোন করলাম। শ্বশুরমশাই বললেন যে 2জন মিলে পুরোটাই খেয়ে শেষ করে দিয়েছে। যখন গিয়েছে তখন প্রায় খাবার শেষের পথে, সেজন্য আলপনাদি আবার একে নতুন করে খেতে দিয়েছে। তো যাই হোক, সেটা জানতে পেরেও ভালো লাগলো। তো এখন চলে যাচ্ছি ওই পশু খাদ্য কিনতে। তো এইটা কিন্তু আমি বুম্বাদাকে বলেছিলাম কিনে আনার জন্য বিকেলবেলায়। তো বুম্বাদা বললো বুম্বাদা খুঁজে পায়নি, আসলে এই দোকানটা এর আগে কখনো বুম্বাদা আসেনি, আর বললো যে মনে হলো একটা দোকান বন্ধ ছিল। তা আমি জিজ্ঞেস করলাম আপনাদের কি দোকানটা বন্ধ ছিল? তো বললেন না, আমাদের তো সারাদিনই দোকান খোলা। তারপর বুম্বাদা বুঝতে পারেনি, চেষ্টা করেছিল কিন্তু পারেনি। যাই হোক, তারপর হঠাৎ করে মুক্তা গোল্ড প্যালেস বলে পাশে একটা দোকান আছে। দোকানটা কিন্তু বেশ ভালো, সোনার জিনিসপত্র বেশ ভালো রাখে। এদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বাবা তোমাদের এখানে আংটি পাওয়া যায়, সিলভার হাতের আংটি? তো বললো যে হ্যাঁ পাওয়া যায়, খুব একটা বেশি অপশন নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু খুব পছন্দসই। এটা একেবারেই পরিকল্পনা ছিল না, কিন্তু 2টো সুন্দর সুন্দর রূপোর আংটি নিজের জন্যই কিনে ফেললাম। এই প্রাপ্তিটা আমার নিজেকেই নিজে আমি দিলাম, মানে আমার নিজের দিক থেকেই প্রাপ্তি যোগ হলো এবং আমি অত্যন্ত আনন্দিত। তো যাই হোক, আমার শ্বশুরমশাই তারপর বলেছিলেন যে ওনার জন্য একটা জিনিস কিনে আনতে। সেটা কেনার পর এই একটা বাড়ি দেখলাম। আমি জাস্ট 2-3 মাস আগে ওই লোকনাথ মন্দিরের পাশের গলি দিয়ে আস্তে আস্তে একটা বাড়ি দেখিয়ে বলছিলাম হয়তো বা এই বাড়িটাও কয়েকদিনের মধ্যে ভাঙা পড়বে, প্রমোটিং হবে। দেখতে দেখতে সেটা যে সত্যি সত্যি হয়ে যাচ্ছে, সেটা মানে ভাবতেই পারছি না যে এত দ্রুত আমার কথা ফলে যাবে। তো বাড়িতে এসে আংটিগুলো পরলাম, হাতটাকে আমার নিজেরই ভালো লাগছে দেখতে। হ্যাঁ, যে তর্জনীতে যেটা পরেছি সেটা হয়তো বা বুড়ো আঙুলে পরলেও হতো, কিন্তু আমার তর্জনীতে পরতেই ভালো লাগছে। আর আমি না পাশাপাশি 2টো আঙুলে আংটি পরতে পারি না। আমার 2টো আংটিতে ঠোকাঠুকি লাগে এবং কাজকর্ম করতে আমার খুব অসুবিধে হয়, খুব অস্বস্তি লাগে। তবে এখন যেটা পরেছি আমার খুব ভালো লাগছে এটা পরে, কিন্তু এই জায়গাগুলো খুব অগোছালো হয়ে রয়েছে। আর এই ঘরটার কথা তো আর না বলাই ভালো। আমি রাত্রেবেলায় এখন এডিটিংটা সেরে রাখি, তো আমার না একটা বিছানা হলে একটু কাজ করতে সুবিধা হয়, তাই জন্য এই বিছানাটাকে আমাকে একটু রেডি করতে হবে। যদিও ওই বিছানাটা হয়ে গেছে, কিন্তু রাত পর্যন্ত না খুব গাড়ি ঘোড়া চলে, জানেন তো, একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসে, ভয়েস ওভার দিতে অসুবিধে হয়। সেজন্য এই ঘরটাই আমার জন্য সুবিধাজনক। আজকে করে নিতেই হবে, কিন্তু সবার আগে
এইটা করে নিই। এটা হচ্ছে ওই যেটা কিনে এনেছিলাম কাউন দানা, সেটা জায়গা মতো রেখে দিই। আজকে বেচারাটা খেতে পায়নি বিকেলবেলায় এসে, মানে যতটুকু আছে না ওদের ঠোঁট অব্দি পৌঁছচ্ছিল না, কিন্তু কালকে সকালবেলায় ভোর ভোর যখন আসবে তখন সকলে খুব খুশি হয়ে যাবে। এইটা কিনতে মানে আমাকে যেতেই হতো, আমার যত শরীর খারাপই করুক না কেন। শরীর এই সময়টাতে তুলনামূলকভাবে ভালো, তবে একেবারে চাঙ্গা আমি হয়ে যায়নি। আমার মা যদি আজকে শিলিগুড়িতে থাকতেন তাহলে মা মোটেই আমাকে আজকে বেরোতে দিতেন না, বা আমাকে বেরোলেও খুব যুদ্ধ করে বেরোতে হতো। বুম্বাদাও কিন্তু বলছিল যে তুই চাল দিয়ে দাও বা অন্য কিছু দিয়ে দাও, কিন্তু তোমাকে আজকে বেরোতেই হবে। তো আমি বললাম হ্যাঁ বুম্বা দাদা, বেরোতেই হবে। তো যাই হোক, একটু বেরিয়ে তারপর যা হোক ভালো লাগছিল। তো এটাও ভালো লাগলো যে কালকে সকালবেলা এসে চড়াই পাখিগুলো খাবারটা মোটামুটি তৈরি হয়ে গেল। তো এরপর আমি একটু চটপট করে ঘরটা গুছিয়ে ফেলি। ওই ঘরেতে সরস্বতী ঠাকুর ছিল, তো কাজে ওই ঘরের জিনিসপত্র কিছু এই ঘরে চলে এসেছে, সেইগুলো সমস্ত ওই ঘরে দিয়ে আসার পর এই বিছানাটাকে মানে কি বলবো আর কি আছে আর কি নেই, যা হোক ঠিক আছে, কিন্তু গোছাতে শুরু করলে মিনিট 15-র বেশি লাগার কথা নয়, ইনফ্যাক্ট তার বেশি লাগেও নি। কিন্তু হ্যাঁ, সারা দোতলাতে অনেক ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে এই জায়গায় আছে, মানে একটা এই ঘরে তো একটা ওই ঘরে, একটা এই আলমারিতে তো একটা এই আলমারিতে, এই সব করতে করতেই সময়টা বেশি লেগে গেল। তো কালকে ট্রলিগুলো একটু ভরে দিতে হবে, তাহলেই এই ঘরটা মোটামুটি হয়ে যাবে। এইগুলো কালকে ঢুকিয়ে দেবো। ভেতরটা একটু একটু ভেজা আছে, আসলে ঘোলা হয়ে আছে না বাবা, যার ফলে ভেতরটা একটু একটু শুকোতে হবে। একটা রোদ্দুর একদিন যদি একবেলা রোদ্দুর পায় তাহলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আর রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সকালবেলার জন্য একদম তৈরি। আর এটা 5 মিনিট লাগলে, এটা কিন্তু কিছুক্ষণের কাজ আর কি। এটা কোনো রকমে থাপ করে একটু গুছিয়ে রাখা আর কি। যা হোক, তবু চলমসই হয়েছে, কালকে একটু ভালো করে করতে হবে। একটা প্রসঙ্গে একটা কথা বলি আজকে, সেটা হচ্ছে আজকে ওই অতীন্দ্র সি অফিসিয়াল বলে একটা যে চ্যানেল আছে, যে ভদ্রলোক বিভিন্ন মানে আর্ত মানুষদের পাশে দাঁড়ান, সেরকম যে একটা চ্যানেল, ওটাতে আজকে আমার তখন খুব শরীরটা খারাপ করছিল, শুয়েছিলাম, সন্ধ্যে সন্ধ্যে লাগছে এরকম সময়, একটা ভিডিও এলো, মানে ওই চ্যানেল থেকে একটা ভিডিও চোখের সামনে এলো। সেটা হচ্ছে মেয়েদের ফোন করলেও ধরে না। থাম্বনেলে ফটোটা দেখে, ভদ্রলোকের ফটোটা দেখে চমকে গেছি। আরে এই ভদ্রলোককে তো আমি চিনি মনে হচ্ছে, মানে যে অসহায় বৃদ্ধ ভদ্রলোক। তারপরে আমি ভিডিওটা দেখলাম, প্রথম দিকে বুঝতে না পারলাম, কিছুক্ষণ পর ভদ্রলোক নিজেই বললেন আমি খোল বাজাতাম। আমার তখন মনে হ্যাঁ, এই ভদ্রলোক তিনিই যার কথা আমি ভাবছি বা অনুমান করছি। তাও একবার ওনার ওই ভিডিওটা একজনকে পাঠালাম, কোচবিহারে একজনকে পাঠালাম, মানে সে এখন কোচবিহারে থাকে, এককালে দিনহাটাতে থাকতো। আমি তাকে যেরকম, দেখো দাদা এই ভদ্রলোক কুচবিহারে দিনহাটায় কতবার অনুষ্ঠান করতে এসেছেন, টিমের সাথে এসেছেন, কীর্তনের সাথে খোল বাজাতেন, আবার ঝুমুর দলের সাথেও সানাই বাজাতেন, গান গাইতেন, গলায় হারমোনিয়াম নিয়ে নিজে নিজে গান করতে পারতেন, খোল বাজাতেন, মানে অনেক রকম বাদ্যযন্ত্রে এবং গানের ব্যাপারে ভদ্রলোকের যথেষ্ট রকম দখল ছিল। সারা জীবনে এই মানে প্রান্তিক লোকশিল্পীরা তো খুব একটা যে টাকা পয়সা নিয়ে ওয়াকিবহাল থাকেন তা তো না, কিন্তু এদের এইরকম করুণ অবস্থা এখন জানতে পেরে সত্যি খুব কষ্ট হচ্ছে। এই ভদ্রলোককে কিন্তু সরকারের দিক থেকেই সাহায্য করা উচিত, কারণ লোকটা সত্যিই গুণী মানুষ। আর হারমোনিয়াম বাজানো, সেটা কিন্তু একটা মানে খুব ভালো হারমোনিয়াম বাজানো কিন্তু খুব ভালো গান করার মতোই কঠিন। হ্যাঁ, ভদ্রলোক তেমন ভালো হারমোনিয়াম বাজাতেন, মূলত ছিলেন তাল বাদ্যযন্ত্র। হ্যাঁ, তো আর কি হতো, খুব ভালো সানাই বাজাতেন, আর খুব মানে দৌড়ে সানাই বাজিয়ে নিচে নিচে সানাই বাজিয়ে, খুব ডিফিকাল্ট কাজটা, তাতে ফুসফুসের সমস্যা তৈরি হয়। মানে ওই হরিপ্রসাদ চৌরাশি যেটা বাঁশি বাজাতে একটা ইন্টারভিউতে দেখেছিলাম, যে বাঁশি বাজানো দমের কাজ, এটাতে কিন্তু আমাকে আখাড়া যেতে হতো, আমাকে এক্সারসাইজ করতে হতো, কারণ এই কাজটা দমের কাজ। তো এখন ভদ্রলোকের হাঁপানির টান ইত্যাদি ইত্যাদি ব্যাপার, এগুলো খুব অবধারিত কিন্তু। হ্যাঁ, মানে ঠিকঠাক জীবনচর্যা, ঠিকঠাক খাওয়া দাওয়া, এগুলো না হলে মানুষের এটা হয়। তো লোকটার এত এত খারাপ অবস্থা দেখে আমার আজকে এত কষ্ট হলো যে কি বলবো আর। মানে আমার মানে বউ নিয়ে ভদ্রলোকের এই হয়, জানেন তো, মানে যারা খুব একটা কাঁচা গোছানো মানুষ হয় না, একটু কাঁচা খোলা মানুষ হয়, গান বাজনা করছি বাকি গোবিন্দ দেখে নেবে, তাদের এইটাই হয়। সেজন্য সবার আগে নিজের আখের গোছাও বাপু, তারপর
ছেলে আছে, ছেলে আমাকে খাওয়াবে, সে ভরসায় বসে থাকায় যে ছেলেকে বাবু গোবিন্দ নিয়ে নিয়েছে। এর বাইরে কি বলতে পারি? তো খারাপ লাগলো, দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। মনে হচ্ছে আমার পুরনো অ্যালবাম ঘাটলে টিমের সাথে, লোকটার সাথে আমার ফটোও আছে। ও মানে স্বনামধন্য লোকেদের সাথে ঘুরে বেড়াতো। তারাও অবশ্যই এখন আর কেউ খোঁজ টোজে নেয় না, নাহলে কি আর এরকম অবস্থা হয়? যাই হোক বন্ধুরা, কার যে কপালে কি লেখা আছে কেই বা জানে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।